হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। আজ কলেজে নতুন স্যার আসবে। সবার মাঝে টানটান উত্তেজনা, বিশেষ করে মেয়েদের। তবে একজন বাদে রানীর সেদিকে না আছে কোনো আগ্রহ আর না আছে কোনো উত্তেজনা। কলেজের আসার পর থেকেই দেখছি মেয়েদের হুড়াহুড়ি আর কলরব। সবার মুখে একই কথা, নতুন স্যার। নতুন স্যারকে নিয়ে সবাই একই কথা বলছে। শুনে গেছে সে দেখতে খুবই সুদর্শন আর স্মার্ট, কিন্তু একমাত্র রানী সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তার মন দখল করে আছে অন্য কেউ। প্রিন্সিপাল সহ সব প্রফেসর আর স্টুডেন্ট হাতে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। নতুন স্যারকে শুভেচ্ছা জানাবে, সবার হাতে ফুল আর মুখে হাসি, কিন্তু রানীর মুখ বেজার। বিষয়টা তার ডোন্ট কেয়ার ভাব পাতাই দিচ্ছে না। এটার মাঝে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে সামিয়া। এই, তুই এত লাফালাফি করছিস কেন? দম যেন তোর আহামরি করছে। ভালো করে একটু দাঁড়া, এক্ষুনি তো আমার পাটা ভর্তা করে দিতি। রানীর কথা শুনে সামিয়া জবাব দেয়, দেখ, আজ এমন করিস না। শুনেছি নতুন স্যার নাকি অনেক সুন্দর দেখতে, নাকি একদম প্রিন্স। ইস, আমার চেয়ার তোর সইছে না। তো আমি কি করব? তোর মতো কি আমি লুচ্চা নাকি? পারলে তুই গলায় ঝুলিয়ে নাচতে থাক। আজাইরা ঢং, যত সব বাজে কথা। বাজে কি বললাম আমি? তুমি পাইছো একজন রে, চেনো না জানো না দেখোনি, তার জন্যই দেওয়ানা হয়ে থাকো সব সময়। আর কারোর দিকে নজর দেস না তুই। কত ভালো ভালো ছেলেকে তুই রিজেক্ট করেছিস জানিস? এক একজন কতটা সুন্দর আর স্মার্ট ছিল, দেখেছিলি কি একটু নজর দিয়ে? সামিয়ার কথা শুনে রানী রেগে যায়। বান্ধবী, ভুলেও আমার রাজকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না, না হলে এখানেই তোর মাথা গেড়ে রাখবো। সামিয়া একটা মুখ ভেঙচি দেয়, বিড়বিড় করে বলে, পাইছে এক আবাল, যাকে কোনোদিন দেখোনি তার জন্য তিনি পাগল। কিছু বললেও তেলে বেগুনে চলে ওঠে। কি বললি তুই? দোস্ত, সিনক্রেট করিস না, এখনই হয়তো। সামিয়ার কথা শেষ না হতেই মেয়েদের চিৎকার শোনা যায়, নতুন স্যার চলে এসেছে। সবাই একসাথে চিৎকার করছে, যেন স্যার না মডেল এসেছে। কলেজের গেটে ইয়া বড় এক হোয়াইট গাড়ি এলো, সেখান থেকে কালো একজোড়া শু দেখা গেল। ভেতর থেকে যে বেরিয়ে এসেছে তাকে দেখে সবাই চুপ করে রইল। সবার নজর তার দিকে। মেয়েদের বুকের ভেতর হার্টবিট বাড়তে থাকে। আরো কি হচ্ছে নাকি শুধু তারাই জানে। সাদা প্যান্ট, সাদা কোট, সাদা ট্রাই, কালো সানগ্লাস, লম্বা খাড়া চুল, চিকন লাল আভা রক্তছোপ যুক্ত। এক হাত প্যান্টের পকেটে দিয়ে এগিয়ে আসছে। খুব লম্বা, গায়ের রং ধবধবে সাদা, বডি তো দেখার মতো। সব মিলে সুদর্শনের থেকেও বেশি। তারা মনে স্টাইল দেখে সব মেয়েদের জান যায় যায় অবস্থা। সবাই মুখ হা করে তাকিয়ে আছে। একে একে সবাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। শুধু রানী অন্যমনস্ক অন্যদিকে তাকিয়ে আছে। নতুন স্যার এগিয়ে আসতে আসতে রানীর কাছেই যায়। রানী অন্যদিকে মুখ করে ফুল এগিয়ে দেয়। এক স্যার মনে তাকিয়ে থেকে বিষয়টা খেয়াল করে। অন্যমনস্ক থাকায় স্যারের পায়ে তার পা লেগে যায়। হোয়াট দ্য হেল? রানী ঘাবড়ে সামনে তাকায়। লোকটার দিকে রানী কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। এই কয়েক সেকেন্ডেই তার যেন দম বন্ধ হয়ে আসছিল। লোকটা আসলেই সুদর্শন। শুধু সুদর্শন বললেও ভুল হবে, তার থেকেও বেশি। কি বডি! জিম বডির মাংসগুলি ওঠ ভেদ করেও রানীর জন্য খেয়াল হলো। আবার চোখ নামিয়ে নিচে তাকায়। স্যারের পায়ের উপর তার পা। খুব ভয় পেয়ে যায়। পা সরিয়ে, সরি স্যার। এইটুক বলে রানী সামিয়ার হাত টেনে কোনো রকম সেই জায়গা থেকে চলে যায়। যাওয়ার সময় সামিয়া বারবার গায়ে ঘুরিয়ে স্যারকে দেখছিল। স্যার দুই আঙ্গুল দিয়ে সানগ্লাসটা খুলে রানীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে ওঠে, এই মেয়ে প্রথম দিনই এমন কাণ্ড করলো। তার সামনে এসে প্রিন্সিপাল বলে, ওয়েলকাম টু আওয়ার কলেজ মিস্টার শুষ্কো আহমেদ। ও ইয়েস।
দু হাত মিলিয়ে অফিস রুমের দিকে যায়। যাওয়ার সময় একবার পেছনে ফিরে রানীকে দেখার চেষ্টা করলেও চিকন লম্বা ফর্সা মেয়েটার মুখ বারবার তার চোখের সামনেই ভাসছে। টানা চোখ, ঘন চোখের পাপড়ি, লাল ঠোঁট, লম্বা চুলের সেই মুখখানা শুধু ভাসছে দুষ্করের চোখে। শুষ্ক অফিস রুমে চলে গেল। সব মেয়েরা তাকে নিয়ে কথা বলতেই শুরু করলো। কি অ্যাটিটিউড, কি স্টাইল, কি স্মার্ট, এক কথায় পারফেক্ট, মন কেড়ে নেওয়ার মতো মানুষ। এই রানী সামিয়াকে নিয়ে মাঠের এক কোনায় চলে যায়। ভাবতে থাকে লোকটাকে নিয়ে। সবাই এমনিতেই মাতামাতি করছে না, লোকটার মাঝে সত্যি এমন কিছু আছে। রানী দাঁড়িয়ে আছে। সামিয়ার আগে বলল, আমাকে টেনে আনলি কেন? তোর ভালো লাগছিল না, কিন্তু আমার তো সেই ভালো লাগছিল। তবে কি ভাবছিস তুই? বল কেন আনলি? চুপ করবি তুই? মনে হচ্ছিল চোখ দিয়ে গিলে ফেলছিলি তুই। তাতে তোর কি? সবাই তো তাই করছিল। চল, ক্লাস শুরু হয়ে যাবে। ইস, আজ যদি নতুন শার্টটা শুরুতে ক্লাস নিত। রানী রাগে সামিয়ার দিকে তাকায়। আর একটা কথা বললেও তোকে ফুচকা বানিয়ে গিলে ফেলবো, মনে থাকে যেন। রানীর কথা শুনে সে চুপ করে রানীর সাথে যেতে থাকে। ক্লাসের মাঝে থাকা যাচ্ছেই না, শুধু নতুন স্যার, নতুন স্যার আর নতুন স্যার। সব মেয়েদের মুখে এই এক মানুষের নাম ডাক। এক একজন এক এক কথা বলছে। সবাই তার স্মার্ট আর সৌন্দর্য নিয়ে কথা বলছে। তারা বলাবলি করছে ওনার সাথে যদি রিলেশন করা যায়, এমন একজনকে পেলে জীবন ধন্য। এখন থেকে প্রতিদিন সেজেগুজে আসবে যদি একবার ওনার নজরে পড়ে। আরও কত রকম কথা। রানীর শুধু এইগুলি বিরক্ত লাগছে। কানে হাত দিয়ে চোখ বন্ধ করে নেয় সে। মুহূর্তের ভাবনার জগতে ডুব দেয় সে। ভাবতে থাকে কবে রাজের সাথে তার দেখা হবে। নতুন স্যার ক্লাসে এসেছে। সবাই খুশি মনে দাঁড়িয়ে থাকে, সম্মান জানালো। সবাইকে বসতে বললো। মেয়েরা তার দিকে হাঁ করে আছে। শুষ্কের নজর গেল একজনের উপর। চোখ আটকে যাওয়া সেই মেয়ের দিকে। রানী কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঠোঁটের কোনায় হাসি টেনে আছে। স্যার যে ক্লাসে এসেছে তার দিকে বেমালুম খেয়ালি নেই। সে তার কল্পনা জগতেই রাজ নামক ব্যক্তিকে নিয়ে হামাগুড়ি দিচ্ছে। শুষ্ক সবাইকে চোখ রাঙিয়ে বসতে বলে সব মেয়েরাই তাই করলো। সে এগিয়ে গেল রানীর দিকে। তখনও রানী সেই শুষ্ক এগিয়ে তার সামনে দাঁড়ালো। 2 মিনিট দাঁড়িয়ে রইল। সামিয়া নিজ দিয়ে রানীকে চোখ খুলতে বললেও কোনো কাজ হয়নি। অবশেষে শুষ্ক টেবিলে সজোরে এক থাপ্পড় দেয়। সাথে সাথে রানী সহ বাকিরা কেঁপে ওঠে। রানী ধরপড়ে উঠে দাঁড়ায়। সামনে তাকে নতুন স্যারকে দেখে ঘাবড়ে যায়। শুষ্ক ঢোক গিলে রানী, এটা ক্লাসরুম তাই নয় কি? এটা তোমার ঘুমানোর জায়গা মনে হয়? আনসার মি। শুষ্কের ধমকে রানী খুব ভয় পেয়ে যায়। মুখ তোতলাতে তোতলাতে জবাব দেয়, সরি স্যার। এত ভুল হয় কি করে? তখনও তো আমার পায়ে তুমি পা লাগিয়ে দিয়েছিলে। এখন এলাম না দাঁড়িয়েছো আর না নিজের মাঝে আসো। মনে হয় ভাবনার রাজ্যে চলে গিয়েছিল। কিছু বলছি। সরি স্যার। হোয়াট দ্য সরি? স্যার সরি মানে আমায় মাফ করে দিন। হোয়াট? শুষ্কের রাগী কণ্ঠ শুনে রানী বুঝতে পারে এইভাবে হুঠাৎ যা তা বলা যায় না। নিজের বলা কথা সে নিজেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নেক্সট টাইম যেন না হয়। এটা বলে শুষ্ক সামনে যায়। ইকোনমিক্স নিয়ে পড়াবে শুষ্ক। রানীর এই ক্লাসটা বড্ড চুপ থাকলেও ভালো লাগছে না। নতুন স্যার এসেই তার উপর ধমকানি শুরু করলো। তাই রানীর মন খারাপ। শুধুমাত্র রাজের কারণে সে ইকোনমিক্স নিয়ে অনার্স শেষ করবে। তবে অনার্স প্রথম বর্ষে পড়ে। রাজের কথা ভেবে সেই এই সিদ্ধান্ত নেয়। যদি এর উসিলায় একবার রাজকে দেখতে পায়, স্বপ্নের রাজপুত্রকে যদি একবার চোখে দেখার সুযোগ পায়। শুষ্ক ক্লাস করাচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনছে। মেয়েরা শুনছে বললে দোষ হবে। একরকম তার দিকে তাকিয়ে আছে আর সবকিছু গিলছে। রানী মাথা নিচু করে বিড়বিড় করে বলছে, সামিয়ার বাচ্চা, তোকে অ্যানাকন্ডার মতো চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কি? যা শুনেছিস ঠিক তাই। আমি আবার কি করলাম? তুই তো তোর রাজকে নিয়ে স্বপ্নে চলে গিয়েছিলি। আমি তো তোকে ডেকেওছিলাম, তুই তো শুনিসনি।
তাই স্যারের কাছে বকা খেয়েছিস। আমার কি দোষ? যা দোষ সব তোরই। বাঁধনি কে বলেছিল তখন বলতে? ইস, আজ শুরুতে যদি নতুন স্যার আসতো। তোর অপয়া মুখের কথাই সত্যি হলো। কি হতো তখন এটা না বললে? তুই বলেছিলি বলেই তো স্যার এলো আর আমি বকা খেলাম। এখন দেখ দোষ কার, তোর না অন্য কারোর? কুত্তি কোথাকার। রানীর কথা শুনে সামিয়া তার দিকে তাকায়। অবাক হয় না, কারণ সে জানে রানী কি কি বলতে পারে আর কতটা উদ্ভট। যা, এতে আমার দোষ কোথায়? তোরই দোষ, সব দোষ তোর। ওই রাক্ষসটা চোখ রাঙিয়ে আমায় কত ধমক দিয়ে গেল, তুই কিছুই বললি না। বান্ধবী নামে তুই কলঙ্ক, আর ওই রাক্ষসটা স্যার নামে। প্রথম দিন এসেই কেউ এমন করে? কই অন্য কেউ তো কি? অন্য কেউ ওই রাক্ষসের মতো প্রথম দিন এসে এমন করেনি, বরং সুন্দর। রানী থেমে গিয়ে বলে, সামু, তোর গলাটা এমন ব্যাটা ব্যাটা লাগছে কেন? আমার বকা খেয়ে কি তোর গলার আওয়াজ মোটা হয়ে গেল নাকি? সামিয়া বেচারা ভয় চুপ করে আছে। শুষ্ক বলল, লিসেন, এদিকে তাকাও, ওদিকে নয়। কথা অনুযায়ী রানী মাথা উঁচু করে সামনে তাকাতেই দেখে শুষ্ক প্যান্টের মাঝে হাত গুছে দাঁড়িয়ে আছে। রানী সাথে সাথে উঠে দাঁড়ায়, সাথে ঢোক গিলে। আমি ক্লাস করাতে আসছিলাম, তোমার ননস্টপ বক বক শুনতে নয়। নিজের কারণে বকা শুনবে আবার দোষ দেবে অন্য কাউকে? সেই কখন থেকে দেখছি মাথা নিচে করে রেখেছো। এখানে না আসলে তো জানতামই না তুমি কি কি বলছিলে। বের হও। শুষ্কের কথায় রানী মাথা তুলে তার দিকে তাকায়। কি হলো, বললাম না বের হও। সরি স্যার। শাট আপ, বের হও এখনই। শুষ্কের ধমক শুনে রানী তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে। ক্লাস থেকে বের হও। কি বললাম ক্লাস থেকে বের হও, বারান্দায় চুপ করে দাঁড়িয়ে থাকো, এটাই তোমার পানিশমেন্ট। স্যার, আর হবে না। শুষ্ক কিছু না বলে রানীর হাত ধরে টেনে দরজার কাছে নিয়ে যায়। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। শুষ্ক ক্লাসে ঢুকে গেলে রানী মুখ ভেঙচি কাটে। ঢং ঢং দেখলে গায়ে আগুন জ্বলে। আরে যা যা, তোর মতো কত ছেলে আমার কাছে আসলো আর গেল, আর উনি আসছে কোন ঢং। উনি ভাবে না জানি আমি কি। আরে তুই একটা ঢং, ঘোড়ার আন্ডা। স্যারকে এই সব বলা ঠিক হচ্ছে? আরে দূর দূর, স্যার এমন করলে স্টুডেন্টরা এমন বলবেই। রানী বিড়বিড় করে চুপ হয়ে গেল। শুষ্ক ভেতরে ক্লাস করাচ্ছে। রানী আবার বকবক করা শুরু করলো। হায় রাজ চৌধুরী, কবে আমি আপনাকে দেখব? আর কতদিন? 1 বছরের ওপর তো হলো অপেক্ষা করছি। আর কবে দেখা দিবেন আপনার রানীকে? আপনাকে দেখার জন্য তো আমি উদ্বিগ্ন হয়ে আছি। হায় মামুদ, ওনাকে আমার সামনে আনো। আল্লাহ, প্লিজ প্লিজ প্লিজ। রানী দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে আল্লাহর কাছে তার মনের কথা জানাচ্ছিল। শুষ্ক রানীর কাছে গিয়ে আস্তে করে বলল, কার জন্য এত অপেক্ষার প্রহর গোনা? কার জন্য এত উদ্বিগ্নতা? কার জন্যই বা এভাবে সময়ে অসময়ে আল্লাহর কাছে এত দোয়া চাওয়া? ফিসফিসানি কথা কানের কাছে শুনে রানীর অন্তর কেঁপে ওঠে, সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। থতমত খেয়ে চোখ খুলে শুষ্ককে দেখে ঠকিলে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রানীর শুষ্কের দিকে। চলো। কোথায়? আমাকে ফার্দার প্রশ্ন করবে না, আই ডোন্ট লাইক ইট। শুষ্ক টানতে টানতে রানীকে মার দিয়ে নিয়ে গেল, আর সবাই হাঁ করে তাকিয়ে আছে। শুষ্কের জন্য বরাদ্দ করা রুমে রানীকে নিয়ে যায়, চেয়ার টেনে বলে, বসো। মানে? সিট ডাউন। কেন? শুষ্ক চোখ গরম করলে রানী তাড়াতাড়ি করে বসে। শুষ্ক নিজের চেয়ারে বসে। রানী অনেক অসুস্থ ফিল করছে। শুষ্ক তার দিকে তাকিয়ে আছে। সে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে, যার ফলে বাতাসে সামনের চুলগুলি তার মুখ ঢেকে দিচ্ছে। রানী বারবার সরাচ্ছে, ফ্যানের বাতাসে আবার এলোমেলো করে দিচ্ছে। শুষ্ক মুচকি হেসে উঠে দাঁড়িয়ে রানীর দিকে হাত বাড়িয়ে দিলে রানী একটু পেছনে হেলে পড়ে। শুষ্ক তার চুলের দিকে হাত বাড়িয়ে দিয়ে ঠিক করলেই বদলে এলোমেলো করে দেয় আরো।
রানী চুল ঠিক করে মুখ ভেঙচি কাটে। শুষ্ক জোরে হেসে ওঠে। রানী ভাবতে থাকে, আজব, উনি আমাকে এখানে সঙের মতো বসিয়ে কেন রেখেছে? আর কি অদ্ভুত আচরণ! কোনো স্যার স্টুডেন্টের চুল এমন করে, এ তো আমার থেকেও অদ্ভুত। যাই হোক, ভালোই হলো, সবাই আমাকে অদ্ভুত অদ্ভুত বলে। এখন না হয় তাকে দেখিয়ে বলবো উনি আমার থেকেও অদ্ভুত। রানী আরো বেশ কিছু সময় বসিয়েছিল। পুরোটা সময় শুষ্ক রানীর দিকেই পলকহীন তাকিয়েছিল। বেশ কিছু সময় দুজনে এভাবেই বসেছিল। শুষ্কের চোখে ছিল রানীর মুগ্ধতা আর রানীর শুধু ছিল বিরক্তি। তারপর শুষ্ক রানীকে জোর করে কিছু বিষয় বুঝিয়ে দিল। তারপর রানীকে ছুটি দিয়ে দিল। যাওয়ার আগে রানীকে বলে দিল, এমন ভুল যেন আর না হয়, এবং কারোর জন্য এত অপেক্ষার পাহাড় পাড়ি না দিয়ে নিজেকে নিয়ে ভাবো। শুষ্কের কথা রানী কোনো পাত্তা দিল না। তা সে বেশ বুঝেছে। রানী একটু নাক ফুলে চলে গেল। যেতে যেতে বলতে লাগলো, লোকটা যেমনই হোক মন্দ পড়ায় না। দূর, রানী, তুই এত ভাবছিস কেন? তাড়াতাড়ি বাসায় গিয়ে ঘুম দে। রাজকে নিয়ে কল্পনা করলেও তোর মন মাথা দুটোই ঠিক থাকবে। রানী তাড়াতাড়ি করে বাসে চলে যায়। আজ একটু শান্তিতেই আসতে পেরেছে। বকাটে ছেলেটাকে আজ আর দেখা যায়নি। রানী বাসায় এসে শাওয়ার নিয়ে চলে যায়। তার মা সিনথিয়া সে খাওয়ার জন্য অনেক ডেকে গেছে, কিন্তু সে মানা করে দিয়েছে। যখন তার সময় হবে তখন সে খেয়ে নিবে। শাওনি ভিজে চুলগুলি ছেড়ে সে ব্যালকনিতে চলে যায়। মুক্ত বাতাসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নিচ থেকে তার দিকে দুটি চোখ নজর দিচ্ছে। একজোড়া চোখ লুকিয়ে থেকে তার দিকে অপলক তাকিয়ে আছে। তারপর রানী নিজের রুমে চলে যায়। গিয়ে এক ঘুম দেয়। রাজকে সে কল্পনায় রাখে। ড্রিম বয় তার স্বপ্নই থেকে গেল। কবে যে সে সামনে আসবে তা রানীর জানা নেই, কিন্তু তবুও কল্পনা জল্পনা করতে সে পিছু হাঁটে না। রাজ চৌধুরী বিখ্যাত বিজনেসম্যান। শুধু সে দেশ জুড়ে তার নাম তা নয়, বিদেশেও তার নামটা প্রচুর। ইভেন বিশ্বের সেরা বিজনেসম্যানও সে দ্বিতীয় স্থান কেড়ে নিয়েছে। বয়স তেমন নয়, 28 বছর বয়সী এই ছেলে বিশ্বের মাঝে নামডাক তৈরি করে নিয়েছে। উদ্যম, সাহস, চেষ্টা আর স্বপ্ন তাকে সেখানে নিয়ে পৌঁছাচ্ছে। এত নামডাক হলেও তাকে চেনার মতো মানুষের বড্ড অভাব। সে নিজের প্রাইভেসি নিয়ে চলে। মিডিয়ার সামনেও আসে না। কখনো কোনো ক্যামেরা তাকে আজ পর্যন্ত দেখা যায়নি। সে কখন কোথায় কোন দেশে থাকে তা তার গাট্টা ছাড়া কেউ জানে না। কানাকুশো শুনে গেছে তাকে দেখতে কোনো প্রিন্সের চেয়ে কম নয়। এত বড় একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে যে সবার অগোচরে। তার নাম সবার মুখে, তবে চোখে দেখা নয়। এ রানীও তাকে দেখেনি, যা শুধু নামডাকেই শুনেছে। মানুষের নিষিদ্ধ আর অদৃশ্য বিষয়ে প্রবল ঝোঁক বিদ্যমান। এ রানীরও হয়েছে তাই। না দেখে সে রাজে মশগুল। এ রাজ অন্তঃপ্রাণ তার। চোখে দেখেনি, তবুও মারাত্মক ইচ্ছে মনে পোষণ করে রেখেছে। দেশের নাম করা এমন এক মানুষের সাথে সবারই তো দেখা করতে ইচ্ছে হয়। এ রানীরও খুব করে হয়। সবাই নায়ক, খেলোয়াড় বা বিশিষ্ট কোনো ব্যক্তিকে পছন্দ করে, মনে মনে কত আশা করে। এ রানীও করে। এ রাজকে নিয়ে, সেরা বিজনেসম্যানকে নিয়ে তারও অনেক স্বপ্ন, জল্পনা, কল্পনা আছে। এ রানী তো অনেক ছেলেকে রিজেক্ট করেছে। তারা দেখতেও যেমন ছিল, প্রভাবশালীও ছিল। দেখতে তো সে রূপে কোনো অংশে কম নয়। যে কোনো ছেলের নজর কারা সৌন্দর্য তার। তবু রানী তাদের সবাইকে মানা করে দিয়েছে। রানী তো মনে মনে ঠিকও করে নিয়েছে সে রাজকে ছাড়া বিয়েই করবে না। দরকার হলে চিরকুমারী থাকবে। বিয়ের নামটাও শুনতে চায় না সে। বাবা মা কেউ বিয়ের কথা তুললে সে চিল্লিয়ে বাসা মাথায় তুলে নেয়। যা মুখে আসে অদ্ভুত সব কথা বলে। নিজেকে রুমে আটকে রাখে। পরিস্থিতি ঠিক হলে আবার বদ্ধঘর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। বিকেলে ঘুম থেকে উঠলে তার মা তাকে খাইয়ে দেয়। রাতে পড়া ফেসবুকিং করে রানী ঘুমিয়ে পড়ে। সকালে তার মা ঘুম থেকে ডেকে দিলে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। রাস্তায় সামিয়াকে কল দেয়। এই রানীর দেরি হয়ে যাওয়াতে সামিয়া কলেজের সামনে তার জন্য অপেক্ষা করছে। রানী রিক্সা তাড়াতাড়ি ভাড়া দিয়ে নামতে নামতে বলল, তাল গাছের মতো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিস কেন?
গেটটা পার করলেই তো পারতি। ভাব দেখাচ্ছি যেন তুই আমার জন্য দাঁড়িয়ে আছিস। আমি কি করব? তুই তো দেরি করে ঘুম থেকে উঠিস, তাই? থাক, আর ট্যাংরা মাছের মতো ভাব দেখাতে হবে না। আমার ঘুম নিয়ে এত মরিস কেন বুঝি না। দেখিস তুই ঘুম গাধা এক জামাই পাবি। কি? তোর মাথা তাড়াতাড়ি চল। সামিয়ার কথা না বেরিয়ে দুজনেই কলেজের ভেতরে ঢুকে গেল। শুষ্ক ক্লাসে আসতেই রানী না পেরে সবার সাথে উঠে দাঁড়ায়। শুষ্ক সবাইকে কিছু ইম্পর্টেন্ট বিষয় বুঝিয়ে দেয়। বিদেশ থেকে ফোর্থ শেষ করে এসেছে কি এমনি এমনি। ক্লাস শেষের এক পর্যায়ে শুষ্ক রানীর সামনে যায়। অফিস রুমে এসো, দরকার আছে। এটা বলেই চলে যায়, আর সবাই হাঁ করে তাকিয়ে থাকে রানীর দিকে। রানী এত না ভেবে শুষ্কের কথায় তার কাছে যায়। আসবো? হুম। আপনি প্লিজ আমাকে আর ক্লাসের সবার সামনে এমন করে অফিস আসতে বলবেন না। কেন? এমনি। কেন, কেউ কিছু বলেছে? কেউ না বললেও ভাবে। শুষ্ক নিজের ফোন রেখে উঠে দাঁড়ায়, তার কাছে গিয়ে বলে, কিভাবে, কি হলো বলো? জানি না। তাহলে আমি যখন বলবো তখন আসবে তুমি? পারবো না। বলে রানী চলে যেতে নিলে শুষ্ক তার হাত ধরে থামায়, হ্যাচকা টানে নিজের কাছে আনে। আমি কোনো রকম না শুনতে অভ্যস্ত নই, আমার ডিকশনারিতে না নেই। সো কি? প্রশ্ন করছো আমায়? আপনাকে আমি প্রশ্ন করতে যাব কেন? ছাড়ুন। রানী একটু ছাড়ি দিয়ে শুষ্কের হাতের আবদ্ধ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। শুষ্ক এবার রেগে রানীর বাহু টেনে দেয়ালের সাথে চেপে ধরে, দাঁত কটমট করে বলে, না আমি প্রশ্ন শুনতে চাই, আর না আমার কথা না শোনাতে মানতে চাই। আমার রাগ উঠিও না, তাহলে তোমারই ক্ষতি হবে। শুষ্কের চোখ আর এমন ব্যবহারে রানী খুব ভয় পায়। গলা শুকিয়ে আসতে তার, ভয়ে বুক কাঁপছে, মুখ দিয়ে কথাও বলতে পারছে না। শুষ্ক তাকে ছেড়ে দিয়ে নিজের জায়গায় চলে যায়। বসো। রানী তখনও ওখানেই চুপ করে দাঁড়িয়েছিল। ড্যামড, হোয়াট ডিড আই টেল ইউ? শুষ্কের ধমকে রানী তাড়াতাড়ি করে চেয়ারে বসে। শুষ্ক টেবিলের উপর থেকে পানির গ্লাসটা তাতে এগিয়ে দেয়। রানী ডক করে সব পানিটা খেয়ে ফেলে। ভেতর শুকিয়ে গিয়েছিল। আমার রাগ উঠিও না, আগুনের চেয়েও আমি কম নই। রাগ চলে আসলে ভেতরে আগুন জ্বলে, ফলে অপর মানুষটা কে আমি সেই আগুনে নিক্ষেপ করি। শুষ্কের ধারালো অস্ত্রের মতো কথায় রানী কেঁপে কেঁপে উঠছে, ভেতরে আত্মা শুকিয়ে আসছে তার। শুষ্ক বেশ কিছু সময় রানীর দিকে তাকিয়েছিল, আর রানী মাথা নিচু করে বসেছিল। শুনেছি ইকোনমিক্সে তোমার বেশ ঝুঁক আছে, তুমি নাকি খুব পাকা। সময় ইকোনমিক্সে টপ রেজাল্ট করো। জি। বই বের করো। হ্যাঁ। বই বের করতে বললাম। শুষ্ক আরো কিছুক্ষণ রানীকে একা পড়ায়, তার সব যেতে বলে। রানী গুটি গুটি পায়ে রুম থেকে বের হতে থাকে। শুষ্ক আবার তাকে পেছন থেকে ডাকে। রানী সেখানে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে শুষ্কের দিকে তাকায়। তোমার ফোন নাম্বারটা দাও তো। রানী দেরি না করে শুষ্কের এমন কথা শুনে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়, এক দৌড়ে মাঠে চলে আসে। শুষ্ক সেখানে বসে বলতে থাকে, ড্যামড, হোয়াট হ্যাপেন? ও শিট। রানী হাঁপাতে হাঁপাতে সামিয়ার কাছে যায়। সামিয়া তাকে দেখে অবাক হয়। কি রে, স্যার তোকে কেন ডেকে নিয়ে গেছিল? আরে আমার হাঁপাচ্ছিস কেন? বোন তাড়াতাড়ি চল, না হলে রাক্ষসটা আমায় খেয়ে ফেলবে। তাড়াতাড়ি চল। মানে কে তোকে খেয়ে ফেলবে? আগে চল তো। রানী সামিয়ার হাত টেনে নিয়ে যেতে থাকে। গেটের কাছে আসতেই রিককে দেখতে পায়। এই একমাত্র ছেলে যাকে রানী এত এত কথা শুনে তবুও সে রানীর পিছু ছাড়ে না। রানী খুব বিরক্ত হয় ওকে দেখলে। এত বেহায়া মানুষের আগে সে একটাও দেখেনি। রিক খুব বাজে আর বকাটেও বটে, না হলে কেউ অপমান করলে বারবার পিছু করে। হাই রানী, মাই ডার্লিং, সরি কাল আসতে পারিনি, একটু বিজি ছিলাম। রানী সেই কথায় পাত্তা না দিয়ে সামিয়াকে বলল, শ্যামু তাড়াতাড়ি চল। তাদের পথ আটকে রিক আবার বলল, আরে আরে যাচ্ছ কোথায়? চলো না একটু কফি খাই। তোমাকে কাল না দেখতে পেয়ে মন আনছান করছিল, আর তুমি আমার কষ্টটা না বুঝে চলে যাচ্ছ। আপনার মতো কুত্তা আর আমি একটাও দেখিনি। রাস্তার কুত্তাকেও পা দিয়ে লাথি দিলে সে আবার ফিরে আসতে ভয় পায়, আর আপনি সেই কুত্তাও নন। যত সব ফালতু খারাপ লোক।
কি করব বলো, তোমাকে না দেখে যে থাকতে পারে না। আপনি কুত্তার সাথে গলায় গলাগলি করে বসে থাকুন, এটাই আপনাকে মানাবে, মিডল ক্লাস লোক কোথাকার। রানী আর কিছু না বলে সামিয়াকে নিয়ে রাগে চলে যায়। দূর থেকে একজোড়া চোখ আবার রানীর দিকে তাকিয়েছিল। এইবার আর তার চোখে ছিল না মুগ্ধতা, শুধু ছিল রাগ আর ক্ষোভ। বিকেলে রানী ব্যালকনিতে যায়, সেখানে থাকা গাছগুলিতে পানি দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু আজ আর এক জোড়া চোখ মুগ্ধ হয়ে তাকে দেখলো না। রাতে খেয়ে রানী তাড়াতাড়ি শুয়ে পড়ে। একটু পর তার রুমে তার বাবা আসে। রানী রানীমা, রানী তখন ঘুমিয়ে গেছে। বাবা এসে মুচকি এসে তার পায়ের উপর চাদর টেনে দেয়, তারপর লাইট অফ করে চলে যায়। এসেছিল মেয়ের সাথে একটু কথা বলবে, কিন্তু ঘুম পাগলি রানীর জন্য তা আর হলো না। অজ্ঞাত তিনি চলেই গেলেন। সকালে উঠে স্বামী আর রানী কলেজের জন্য রওনা দেয়। গেটের ভেতরে গেলেই কোথা থেকে দৌড়ে রিক আসে, হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। স্বামী আর রানী বেশ অবাক হয়, আবার প্রপোজ করে বসবে নাকি। পাশ থেকে শুষ্ক নিজের গাড়ির চাবি আঙ্গুলের টকায় ঘুরিয়ে ঘুরিয়ে অফিস রুমে যাচ্ছিল। সবেমাত্র গাড়ি পার্ক করে এসেছে, চলে যেও আবার রানীর কাছে ফিরে আসে। হোয়াট হ্যাপেন? রিক ভিমড়ি খেয়ে শুষ্কের পায়ে পড়ে। স্যার, আমার ভুল হয়ে গিয়েছে, আর হবে না। মানে কিছু বুঝলাম না স্যার। আমি রানীকে ওনাকে প্রতিদিন বিরক্ত করতাম, আর এমন করব না। আমি মাপ চাইছি। এখানে আমার কাছে মাপ চাওয়ার কি আছে? যাকে এতদিন বিরক্ত করছিস তার কাছে মাপ চা। রিক তড়িঘড়ি করে রানীর পায়ে হাত দিয়ে চাইলে রানী এক হাত দূরে সরে যায়। আমায় মাফ করে দিন, আমায় মাফ করে দিন, এমন আর হবে না। আরে আরে করছেন কি? মাপ চাইতে হবে না, শুধু আর বিরক্ত না করলেই চলবে। আমি আর আপনাকে বিরক্ত করব না, আমায় শেষবারের মতো মাফ করে দেন। সত্যি তো? মনে থাকে যেন। ঠিক আছে, আপনি যান। রিক একবার শুষ্কের দিকে তাকিয়ে চলে যায় আস্তে আস্তে। রানীর সেদিকে লাফালাফি। ইয়ে, আমাকে আজ থেকে আর কেউ বিরক্ত করবে না। ইয়ে কি মজা! রানী বেশ খুশি হয়ে স্বামীকে জড়িয়ে ধরে। পাশ ফিরে শুষ্কেরও জড়িয়ে ধরতে চায়, কিন্তু তার অনেকটা কাছে গিয়ে রানী তার প্রসারিত হাতে গুটিয়ে নেয়। ঢোক গিলে আমতা আমতা করে বলে, সরি স্যার। মন্দও ছিল না। শুষ্ক রানীর দিকে তাকিয়ে একটা হেসে চলে যায়। রানী হাঁ করে দেখছিল সেই হাসি। কি সুন্দর, কতটা মায়াময় সেই হাসি। রানী খুশিতে আবার লাফালাফি শুরু করে। স্বামীও তখন বলে ওঠে, রানী, এটা তোর বা আমার বেডরুম না, কলেজ এটা। রানী নিজেকে সামনে আসবা তাকায়, তারপর স্বামীকে নিয়ে ক্লাসে চলে যায়। প্রতিদিনের মতো শুষ্ক আজও প্রথমে ক্লাসে এলো। সবাইকে ক্লাস করায়, কিছু টপিক হাতে কলমে বুঝিয়ে দেয়। ক্লাস শেষে আজও রানীকে তার অফিসে যেতে বলে। আসবো? কাম। স্যার, আমি আপনাকে আবারও বলছি, আজও বলছি, প্লিজ আমাকে এইভাবে আর ডেকে পাঠাবেন না। আমি কেন ডাকবো? কেন ডাকবো না তা তোমাকে বলে করতে হবে নাকি? অযথা কথা বাড়াচ্ছ রানী। স্যার, এইগুলি সবাই ভালো চোখে নেয় না। ও রিয়েলি? তো কোনগুলি ভালো চোখে নেয়? তোমাকে বিরক্ত করাগুলি? কই, এতদিন সে কলেজের সামনে তোমাকে বিরক্ত করেছে, তাতে তো তারা কিছু বলেনি। তার মানে ওগুলি ওরা ভালো চোখে নিয়েছে, তাই কিছু বলেও নি, করেও নি। তোমাকে আমি এমনি তো ডেকে পাঠাওনি, কিছু টপিকও বুঝিয়ে দেই, এই কথাটা যেন আর মুখে না আসে। বসো। কি হলো? রানী গিয়ে চেয়ারে বসে। শুষ্ক 5 মিনিট রানীর দিকে তাকিয়ে থাকে, তারপর পড়া শুরু করে। রানী মন দেয় পড়ে। যাওয়ার আগে রানীকে পিছু ডেকে বলে, রানী, আমার কথার অবাধ্য হইও না, ফলস্বরূপ খুব ভালো হবে না। রানী চলে যায়। যেতে যেতে ভাবতে থাকে, রাজ চৌধুরী বিষয়ে স্যারকে কিছু জিজ্ঞেস করব, যদি উনি কিছু জানে। না থাক, কি না কি ভাববে। রানী আরেকটা ক্লাস করে রানী আর স্বামীর বাসায় চলে যায়। আজ মনটা ভালো লাগছে না। রিক নামক বিরক্ত তার এখন থেকে দূর হলো, কিন্তু যাকে এত বকার পরেও কোনো কাজ হলো না, সে নিচ থেকে এসে এমন ভাবে মাপ চাইলো কেন? বিষয়টা রানীকে ভেবে উঠতে পারে না। বিকেলে ঘুম থেকে উঠে খেয়ে ঘরে আসতেই রানীর কল আসে।
ফোন নিয়ে দেখে আননোন নাম্বার, তাই সে আর কল রিসিভ না করে বিছানার উপর রেখে দেয়। পরপরই 2বার কল হয়ে কেটে যায়। 3বারের সময় রানী বিরক্ত নিয়েই কল ধরে, শক্ত গলায় ভ্রু কুচকে বলে, আরে কে মশাই এতবার কল দি? শাট আপ রবিশ, কল ধরতে এত সময় লাগে? কি করছিলে? রানী শুকনো ঠিক দিলে, মানুষটার নাম্বার পেলে কোথায়? কি হলো? আমি কল দিচ্ছিলাম না? আসলে নিচে নামো। কি? তোমার বাসার নিচে নামো। শুধু শুধু নিচে নামতে যাব কেন স্যার? এখন আমি পারবো না। ড্যাম ইট, আমি দাঁড়িয়ে আছি, আর্লি নিচে নামো। শুষ্কের কথা শুনে রানী চমকে যায়। বলে কি লোকটা? নিচে মানে সত্যি চলে এলো নাকি? রানী জানালার ফাঁক দিয়ে উঁকি দেয়। হ্যাঁ, সত্যি সত্যি শুষ্ক কালো একটা ফিটফাট শার্ট পরে তার সাদা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কানে ফোন ধরে রাখা, চোখে কালো সানগ্লাস, এক কথায় কেড়ে দিল নেওয়ার মতো স্টাইল। রানী হাঁ করে আছে, জিম করা বডি যেন শার্ট ভেদ করে আসবে। রানীর বুকটা ধক করে ওঠে এমন রূপ দেখে। এই প্রথম এইভাবে কোনো ছেলেকে দেখছে, যেন কোনো সিনেমার হিরো শুটিং করছে। রানী আমতা আমতা করে বলল, আপনি এখানে কি করছেন? আর আমার বাসা চিনলেন বা কি করে? চোরের মতো জানালা দিয়ে উকি না দিয়ে তাড়াতাড়ি নিচে নামো। কি বলতে চাইছেন? আমার বাসায় আমি চুরি করতে যাব কেন? চুরি করেই তো আমায় দেখছো। রানী জানালার পাশ থেকে সরে এসে বলল, মোটেও না, আমি আপনাকে দেখছিলাম না। সেটা আমি বেশ দেখেছি। আর কি বললে? তোমার বাড়ি? মেয়েদের আসল বাড়ি হয় তার অর্ধাঙ্গের বাড়ি, মানে নিজের হাজবেন্ডের বাড়ি। বাজে বক বক না করে নিচে নামো। না না, আমি নামবো না। ওকে ফাইন, আমি উঠছি ওপরে। না না, আমি নামছি। গুড গার্ল, ফার্স্ট আসো। রানী ফোন হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। তার মা সোফায় বসে টিভি দেখছিল। কিরে, কোথায় যাস? আমু আসছি একটু। রানী কথা না পেরে বেরিয়ে পড়ে, গেট খুলে এগিয়ে যায় সামনের দিকে। শুষ্ক গাড়ির সাথে হেলা দিয়ে দাঁড়িয়ে আছে। রানীর শুষ্কের এই রূপের দিকে তাকাতেই চাইছে না, কারণ শুষ্কের এমন স্টাইল দেখে রানীর কেমন যেন লাগছে। তাই মাথা নিচু করে আছে, আর ওদিকে শুষ্ক রানীকে দেখেই চলছে। তাকাচ্ছ না কেন? আমাদের ফেসে যাবে নাকি? শুষ্কের কথায় রানী ঘাবড়ে যায়, শরীর দিয়ে যেন ঘাম বের হয়। অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, কেন আসতে বললেন আমায়? কি হলো? কথাটা রানীর শুষ্কের দিকেই তাকিয়ে বলে, কি দেখছেন? নিশ্চয় তোমাকে না, বাড়িটা দেখছিলাম। রানী মনে মনে বলতে লাগলো, ছি, কি মিথ্যে কথা বলে ডেভিলটা। আমাদিকে তাকিয়ে থেকে বলে কিনা বাড়ি দিকে, ড্রাগন একটা। শুষ্ক গাড়ির ভেতর থেকে একটা সিট বের করে আনে, সেটা রানীর দিকে এগিয়ে দেয়। রানীর চোখ ঝুলিয়ে শুষ্ককে প্রশ্ন করে, কি এটা? তোমার তো পিচ্চিকে তো আর লাভ লেটার দেবো না। কি আমি পিচ্ছি? আরে ডেভিল, তুমি তো জানো না কত ছেলে আমার পিছু ঘুরেছে। এখনো যদি হ্যাঁ বলি, ছেলের লাইন লেগে যাবে। আর তুমি কি না বলছো আমি পিচ্ছি? খাডাস। কথাগুলি রানী মনে মনে আওড়াতে লাগলো। শুষ্ক আবার বলে ওঠে, তুমি পিচ্ছি কিনা সেটা মনে মনে আর ভাবতে হবে না, এটা নাও আর বাসায় ঢোকো। সিটটা শুষ্ক রানীর হাতে ধরিয়ে দিয়ে গাড়ির ভেতরে বসে। তারপর রানীর সামনে দিয়ে সাই সাই করে চলে যায়। রানী ভাবলার মতো চোখ বড় বড় করে শুষ্কের দিকে তাকিয়েই থাকে। গাড়িটা আড়াল হয়ে গেলে রানী ঘন ঘন চোখের পাতা ফেলে পরে একটা ঢোক গিলে বাসার ভেতরে যায়। মায়ের প্রশ্ন, কিরে, কোথায় গিয়েছিলি? আমু শীট আনতে। শুধু এইটা বলে রানী দৌড়ে উপরে নিচে চলে যায়। শীতটা ভালোভাবে দেখে বুঝে এটা বেশ কাজের, তাই সাথে সাথে বই নিয়ে বসে পড়ে। শীতটা শেষ করার প্রচেষ্টা করে। রাতে খেয়ে সে ঘুমের সময় সমস্ত তার সময় কল আসে। স্কিনের টেবিল রাক্ষস এর নাম ভেসে আছে।
রানী ইচ্ছে করে কলটা না ধরে ফোন রেখে দেয়। 2বার কল দিতে রানী ধরে। ওপাশ থেকে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ, আমার কল পিক করছিলে না কেন? বাসায় কি করো তুমি? তোমার কেন? ডেভিল রাক্ষসের মতো খেয়ে ফেলতে ইচ্ছে করে না? হোয়াট? না না, আসলে আমি নিচে ছিলাম। খেয়েছো? হুম। আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করবে না? রানী বিড়বিড় করে বলল, আমার কিসের ঠেকা লাগছে? কি বললে তুমি? কিছুই না স্যার। না, আমি শুনলাম তুমি কিছু একটা বলেছো। না স্যার, আসলে বলছিলাম শীটটা দেওয়ার কারণে আপনাকে একটা ধন্যবাদ দিব। আসলে আমি শুকনো ধন্যবাদ নেই না। তাহলে? আমি তার সাথে সব সময়ের মতো যা নেওয়ার নিয়ে নেব। কি বললেন স্যার? পড়াশোনা কেমন চলছে বলো? রানী শুষ্কের সাথে বেশ কিছুক্ষণ পড়া নিয়ে কথা বলল। রানীও সেগুলি মনোযোগ দিয়ে শুনল। শুষ্ককে তার ভালো না লাগলেও পড়া নিয়ে কথা শুনতে সে নারাজ হয় না। শুষ্ক ঘড়িতে সময় দেখে বলে, রাত 11টার উপরে বাজে, যাও শুয়ে পড়ো। ওকে বাই। বাই। শুষ্ক ফোন কেটে ঠোঁটের কোণে একটা হাসি ফুটিয়ে আনে। রানী ফোন রেখে আর স্বপ্নের রাজকে নিয়ে ঘুমের দেশে পাড়ি দেয়। বেশ কিছুদিন পরে সেই দিনের এক ঘটনা। রানী কলেজে গেট দিয়ে ঢুকতে গেলে দেখে মাফি আর সঙ্গপঙ্গ নিয়ে বসে আছে বাইকের উপর। মাফি খুব রকম বকে যাওয়া একটা ছেলে, সাথে তার সাথে থাকা ছেলেগুলিও সমস্ত রকম খারাপ কাজে তাদের পাওয়া যায়। মেয়েদের টিচ করা, ছেলেদের সাথে ঝগড়া মারামারি করা, এসব কি প্রফেশনদেরও সম্মান করা না? তাদের খারাপ আচরণের কথা। এমন অনেক খারাপ কাজে তারা লিপ্ত। রানী আর স্বামী একটু দূরে গিয়ে মাফিকে বলে, ওয়ে ওয়ে, ও সুন্দরী, কোথায় যাও? চুপি চুপি একটু কাছে আসো না। মাফি আর তার সাথে ছেলেগুলি হুহু করে হেসে ওঠে। রানী ঘৃণা নিয়ে মাফির দিকে তাকিয়ে আবার বলতে চায়, ওই সুন্দরী, তোকে না আমি ডাকলাম, এদিকে আয়। মাফের কথা শুনে রানী আর সামিয়া বেশ ভয়ে দাঁড়িয়ে আছে। কি করা উচিত বুঝে পাচ্ছে না। পিছন থেকে কেউ একজন এসে রানীর হাত ধরে মাফের কাছ দিয়ে রানীকে টেনে নিয়ে যাচ্ছে। রানী হা করে আসে, সাথে অনেকেই। মাফির চোখ গরম করে শুষ্কের কাঁধ ধরে আটকে বলে উঠল, আরে কে রে তুই? আর ইউ টিকিং টু মি? তো এখানে কে আছে মাফির খাবারকে নিয়ে যাওয়ার? হাতটা ছাড়। এই এই, দেখছিস তোরা, ও আমার সাথে কথা বলার সাহস পাচ্ছে, আবার তুই করেও বলছে, দেখছিস? কে রে তুই? মাফির সামনে দাঁড়িয়ে কথা বলিস? শুষ্ক মাফির কাছে গিয়ে ফিসফিস করে বলে, পরিচয় পেলে আমার কাঁধ ধরা তো দূরে থাক, চোখের দিকেও না তাকিয়ে পা ধরে বাপ বাপ করতি। শুষ্কের কথা শুনে মাফি পুরো কুচকে তাকায়। শুষ্ক মাফির হাত নিজের কাঁধ থেকে সরিয়ে তার কাঁধ চাপড়াতে চাপড়াতে জোরে জোরে বলে, আমি এই কলেজের প্রফেসর। এটা শোনা মাত্র মাফি খিলখিল করে হেসে দেয়। তাকে নিয়ে বিভ্রম করে বলে, শুনছিস তোরা, ওর পরিচয় পেলে নাকি আমি বাপ বাপ করে ওর পা ধরে। শুনলি তোরা কি পরিচয় দিল? ও নাকি এই কলেজের প্রফেসর, এটা শুনে নাকি আমি। মাফি হাসতে তো হাসতে, সাথে তার ছেলে উনিও। শুষ্ক ফোনে কি একটা করে আবার রেখে দেয়। মাফি দীর্ঘ নিঃশ্বাস থামিয়ে বলে ওঠে, তোর এই পরিচয়? আরে আমি যদি আমার পরিচয়। কথাটা শেষ করার আগেই মাফির কল বেজে ওঠে। ফোনে কি কথা বলে তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যাওয়ার সময় বলে, তোকে পরে দেখে নেব। শুষ্ক রহস্যর একটা হাসি দিয়ে রানীকে নিয়ে ক্লাসে চলে যায়। শুষ্কের টেবিলে সে আর রানী দুজন মুখোমুখি বসে আছে। মাফি খুব বাজে ছেলে। এই কয়দিন ও দেশের বাড়ি ছিল, আজই হয়তো ফিরেছে। ওর জন্য কলেজে কেউ শান্তি পায় না, স্যার ম্যামও না। ওর চ্যাপ্টার ক্লোজ, এখন নিজের কথা ভাবো। শুষ্কের কথায় রানী ঠোঁট ফুলিয়ে দেয়। আপনি যে ওর সাথে লেগেছেন, যদি আপনার কি? শাট আপ স্টুপিড, হোয়াট আই ক্যান সে। চুপ করতে বললাম না? শুষ্কের ধমকে রানী ভয় পায়, চুপ করে বসে থাকে। শুষ্ক রাগে ফুসফুস করছে। রাগ উঠলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারে না। কি থেকে কি করে কেই জানে। শুষ্ক
পানির গ্লাসটা নিয়ে টকটক করে পানি গিলতে থাকে। রানী কি মনে করে বলে ওঠে, স্যার, আপনি কি রাজ চৌধুরীকে চিনেন? কথাটা শোনা মাত্র শুষ্ক বিষম খেয়ে পড়ে। মুখে থাকা পানির ছিটে ফোটা রানীর মুখের উপর গিয়ে পড়ে। শুষ্ক কাশতেই থাকে, কাশতে কাশতে বলে, সরি, আমি দেখিনি, ডোন্ট মাইন্ড। রানী ফ্যালফাল করে তাকিয়ে আছে, চোখ মুখ খিচে বসে আছে নাক ফুলিয়ে। শুষ্ক কিছু টিস্যু রানীর দিকে এগিয়ে দেয়। রানী সেগুলো দিয়ে মুখ মুছে নেয়। তুমি এখন যাও, আজ আর কিছু পড়াবো না, আমি পরে কথা বলবো। কিন্তু স্যার, রাজ। যেতে বললাম তো তোমায়, জাস্ট গো। রানী তাড়াতাড়ি করে সেখান থেকে মন খারাপ করে বাসায় চলে যায়। কি এমন হতো? রাজা খবর দিলে তাকে। বাসায় গিয়ে শাওয়ার নিয়ে খেয়ে এক ঘুম দেয় রানী। শুষ্কর কলেজে থাকে না, তার খুব কাজ আছে, এখনই যেতে হবে তাকে। ফোনে কারোর সাথে কথা বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। খুব কালো একটা অন্ধকার জায়গায় শুষ্ক নিজের গাড়ি থামায়। তারপর সাথে সাথে বিশাল দেহি দুই মানব বস বস করে দৌড়ে তার কাছে এলো, গাড়ির দরজা খুলে দিল। তারা শুষ্ককে নিয়ে ঘুট ঘুটে কালো অন্ধকার রুমের ভেতরে নিয়ে গেল। ছোট একটা লাইটের নিচে একটা চেয়ার রাখা, সেখানে দেখা যাচ্ছে মাফি আর তার সঙ্গরা একসাথে বাঁধা অবস্থা নিচে পড়ে আসে। শুষ্ক চেয়ার টেনে বসে। তারপর বল, তখন কি জন্য বলছিলে? শুষ্কের কথা মাফি কাকুতি মিনতি করতে থাকে। শুষ্ক মাফির গলা টিপে ধরে। কি কি বলছিলে রানীকে? মেয়েদের খাবার মনে হয় কুত্তার বাচ্চা, সব মেয়েদের খাবার মনে হয় কুত্তার বাচ্চা, সব মেয়েদের টিস করিস না কলেজে। আমাকে কি বলছিলে? মাফ করে দিন স্যার, আমায় মাফ করে দিন, আমি এমন করব না। শুষ্ক কিছু না বলে এইলো পাথরে মারে সবাইকে। প্রায় 8 ঘন্টার পর সে আবার চেয়ার টেনে তাদের সামনে পায়ের উপর পা তুলে বসে, হাত দিয়ে চুল ঠিক করে। সবাই তার পায়ে হুমড়ি খেয়ে পড়ছে আর যেন না মারে। তোদের আর কলেজের সামনে পাওয়া যাবে না না বস, না। কখনো আর কোনো মেয়েকে অসম্মান করবি না বস। অসহায় মানুষকে আর মারবেই বলি রোল দিয়ে একটা বাড়ি দেয় মাফিকে। মাফি আর্তনাদ করে ওঠে। কখনো করব না বস। ভালো হয়ে থাকবি? জি বস। শুষ্ক উঠে দাঁড়ায়, বিশাল দেহি দুজনকে উদ্দেশ্য করে বলে, ওদের হসপিটালে দিয়ে আসবে। আর হ্যাঁ, তোকে বলছি, কাল কলেজে গিয়ে সবার কাছে মাপ চাইবি, ভুল যেন না হয়। ওকে বস, সবার কাছে মাফ চেয়ে আসবো, যা বলবেন তাই করব। শুষ্ক এক অদ্ভুত রচর হাসি হেসে সেই জায়গা ত্যাগ করে। রানী সেই যে ঘুমের সন্ধ্যায় উঠেছে, বিছানার পাশ থেকে ফোন নিয়ে দেখে 56টা কল দিয়েছে ডেবিল রাক্ষস। রানী ভয়ে ফোনটা বন্ধ করে ফেলে। না জানি রাগে কি করবে, ধমক দিতে তো আর কম জানে না লোকটা। মনে হয় কান ফেটে মগজে ঢুকে যাবে সেই ধমক। সকাল সকাল ঘুম থেকে উঠে রানী কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজে গিয়ে দেখে আজ তাড়াতাড়ি এসে পড়েছে। সামিয়া আর সে মাঠে দাঁড়িয়ে আছে। শুষ্ক আসলে একটু পর পর পিছু পিছু মাফি তার সাথে থাকা ছেলেগুলোকে আসতে থাকে। অবাক করা বিষয়, কাল যারা ভালো ছিল আজ তাদের কারো হাতে, কারো কপালে, কারো নাকে, কারো পায়ে ব্যান্ডেজ করা। মাফির হাত ভেঙে আছে, কপালে পায়ে ব্যান্ডেজ করা, হাত গলায় ঝুলে এসে কলেজে আসছে। সবাই ভাবছে তাদের এমন অবস্থা করলো কে। মাফি এসে আগে দৌড়ে রানীর কাছে যায়, তার কাছে মাপ চায়। আস্তে আস্তে কলেজের ছোট বড় সবার কাছে মাপ চাইছে। অদ্ভুত এক বিষয়, মাফি আর চোখে চোখে শুষ্কের দিকে তাকাচ্ছিল। বিষয়টা রানী বেশ খেয়াল করছে, শুধু কারণ বুঝতে পারছে না। শুষ্ক দূরে প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে তার রহস্যের হাসি। সর্বশেষ মাফি শুষ্কের কাছে যায়, তার পায়ে হুমড়ি খেয়ে মাপ চায় কালকের জন্য। শুষ্ক তাকে নিচ থেকে তুলে ভাঙ্গা হাতে আস্তে একটা চট দেয়। মাফি উফ করে ওঠে। শুষ্ক চোখ দিয়ে ইশারা করলে মাফি আর বাকি ছেলেগুলো চলে যায়। বিষয়টা কলেজের সবাই অবাক হয়, সবচেয়ে বেশি অবাক হয় রানী, কারণ তার কাছে সন্দেহ লাগছে। রানী ঠায় দাঁড়িয়ে আছে। শুষ্ক এসে রানীকে হ্যাচকা টান দিলে তার ধ্যান ভাঙে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? শুষ্ক তাকে নিয়ে নিচের রুমে চলে যায়, দরজাটা বন্ধ করে দেয় ঠাস করে। রানীকে দেয়ালের সাথে চেপে ধরে। মুহূর্তেই তার চোখে রাগের রূপ দেখা যায়। একটু আগেও
যা ছোট রহস্য হাসি দেখলো এখন তার চোখে রাখবেছে রানী, তবু চোখ মুখ রানী রহস্যের ঘটঘটা দেখতে পাচ্ছে। হাউ ডিয়ার ইউ ননসেন্স, রাত থেকে ফোন অফ ছিল কেন? শুষ্কের কিরিমিরি কথায় রানী ঘন ঘন চোখের পাতা নাড়ে। কি হলো, কি বলছি আমি? কি? মানে কি বলছি আমি তা শুনতে পাচ্ছ না? না আসলে ফোন অফ ছিল কেন? চার্জ ছিল না। কারেন্ট তো ছিল, চার্জে লাগাওনি কেন? মনে ছিল না। কেন, তোমার এইটুকু মন কোথায় থাকে? রাজ চৌধুরী না মানে আসলে কিছু না। শুষ্ক ফাল ফাল করে রানীর দিকে তাকিয়ে আছে। ইস, হাতির মতো শরীর নিয়ে ঝুঁকে আছে আমার ওপর। ইস সরুন। হোয়াট আর ইউ সেইং? ড্যাম ইট। কিছু না, সরুন। শুষ্ক রানীর বাহু চেপে ধরে মুখ খুব কাছে নিয়ে, সারাদিন এত রাজ চৌধুরী করো কেন? কি আছে ওর মাঝে যা অন্য কারে কাছে পাও না? পার্সোনালিটি। ওনাকে আমি আমার সবটা দিয়ে দিয়েছি, সব ভালো লাগা, সব। এখন ছাড়ুন আমায়। শুষ্ক রানীর মুখের আরো কাছে চলে যায়। কেন, তা আমাকে দেওয়া যায় না রানী? প্লিজ বলো না। কি কি যা তা বলছেন? রানী ধাক্কা দিয়ে শুষ্ককে ঠেলে দেয়। শুষ্ক একটু দূরে গিয়ে পড়লে তার প্যাকেট থেকে একটা কার্ড পড়ে যায়। শুষ্ক মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নেয়। বিষয়টা তার রোচিতে লাগে, তার রাগ উঠেছে। রানী কার্ডটা তুলে দেখে, বুঝতে পারে আইডি কার্ড। অপর পিঠে চোখ বুলালে দেখে তার ছবি। নামের দিকে নজর দিলে দেখতে পায় বাকিটা দেখার আছেই চোখ মেরে শুষ্ক সেটা নিয়ে নেয়। রানী দেখতে চাইলেও শুষ্ক তা কেড়ে নিজের কাছে রেখে দেয়। রানী কাড়াকাড়ি করেও পরে না নিতে। মাফিকে আপনি মেরেছেন তাই না? রানীর কথায় শুষ্ক অবাক হয়, মুখ ঘুরিয়ে নেয়। রানী আবার তার দিকে ফিরে। কি হলো বলুন স্যার। ক্লাসের টাইম হয়ে গিয়েছে, ক্লাসে যাও। তার মানে আপনি মাফিকে মেরেছেন তাই না স্যার? বললাম না ক্লাসে যাও। স্যার আগে আমায় বলুন আপনার নাম আসলেই শুষ্ক তো? তাহলে আইডি কার্ডে আপনার ছবির সাথে না। শুষ্ক আর কিছু না বলে দরজা খুলে সেখান থেকে হনহন করে বের হয়ে যায়। রানী পেছন থেকে অনেক ডাকে কিন্তু সাড়া পায় না। ক্লাস শেষে শুষ্ক আর রানীকে তার রুমে যেতে বলে না। রানী তাড়াতাড়ি করে বের হয়, কিন্তু তার আগেই শুষ্ক নিজের গাড়ি নিয়ে চলে যায়। রানী বাসায় গিয়েও শুষ্ককে কল করে কিন্তু পায় না। রানীর রাগ হয়, সাথে সন্দেহের পাহাড় জমে। শুষ্ক নিজের বাসায় সুইমিং পুলের পাশে রাখা দিবানে বসে আছে, মুখের উপর হাত রাখা, তার মাঝেও চিন্তা ছাপ। চোখগুলি টকবক করে তাকিয়ে আছে, চোখের পাতা পড়ছে না। আর কত এইভাবে? অনেক দিন তো হলো এই লুকোচুরি খেলা, আর কতদিন এই লুকোচুরি খেলা চলবে? এখনো কি সময় হয়নি? এখনো এইভাবে আড়ালে থাকার কোনো মানে আছে? হয়তো বা না, আর না নিজের ভালোবাসার কাছে আত্মপ্রকাশের সময় চলে এসেছে। রয়েছি সময় যা আগত। ভাবতেই মানুষের মুখে হাসি ফুটে ওঠে। এমন সময় তার কল আসে। হ্যালো, ইয়েস বলো। কালকেই কানাডা? ঠিক কতদিন সময় লাগবে? ওকে ফাইন, কনফার্ম করে দাও, আর পাসপোর্টটাও রেডি করে নাও, কাল 12টার ফ্লাইটে। ওকে রাখছি। কাজের জন্য তাকে 2 দিনের জন্য কানাডা যেতে হবে। তারপরে সে প্রিয়সীকে সারপ্রাইজ দিবে। বড় ধামাকা অপেক্ষা করছে। রানী রাতেও স্যারকে কল দেয় কিন্তু ফোন বন্ধ পায়। এবার খুব রাগ হয় রানীর। সে রাতে রানীর ঘুমই হয় না। রাগ, চিন্তা, ভাবনা আর সন্দেহ সব মিলেমিশে এক হয়ে উঠেছে তার। আইডি কার্ডটা দেখার পর থেকে আরো কেমন যেন লাগছে। ছবি তো ঠিকই আছে, তবে নামের জায়গায় কেন? ওনার নাম শুষ্ক তবে, নাকি শুষ্কের আগে আরো কিছু আছে? রানী মাথার চুল টেনে বলতে থাকে। ইস, আর পারছি না, এত চিন্তা করতে আর পারছি না। প্রচণ্ড ধরেছে মাথাটা। উফ না, কাল ওনার সাথে কথা বলতেই হবে। আমার থেকে পালিয়ে গেলেও ওনাকে আর ছাড়ছি না। ওনার সব কিছু বলতেই হবে। কেন সেই দিন রিক আমার কাছে মাপ চাইলো, যাকে এত অপমান করেও পিছু ছাড়াতে পারলাম না, সে কিনা
দৌড়ে ওনার পায়ে পড়লো মাপ চাইতে। উনি বলার পর আমার কাছে মাপ চাইছে কেন? আর মাফি, যাকে কলেজের স্টুডেন্ট সহ প্রফেসররা পর্যন্ত ভয় পায়, আর কিনা হে হাল হলো, কেন এমন পড়লো তাদের? আবার হেসে সবার কাছে মাপও চাইলো। বড় কথা, বারবার কেন স্যারের দিকে তাকাচ্ছিল মাফি? তবে কি মাফিকে স্যারই? না না, সব না জানা পর্যন্ত আমি আর ঠিক থাকতে পারছি না, কিছুতেই না। দরজার ওপার থেকে তার বাবা বলে উঠল, কি রে রানিমা, কি বিবি করছিস, এখনো ঘুমাসনি? নিশ্চয়ই বাবা আমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। হয় হয়, কি বলবো এখন? কি রে রানিমা? হ্যাঁ বাবা, আসছি। রানী গিয়ে দরজা খুলে দেয়। মা কি করছিলিস এতক্ষণ? কি রে? বাবা পড়ছিলাম। মিথ্যে বলছিস, লাইট অফ তো ছিল। রানী মাথা চুলকাতে চুলকাতে বলল, আসলে বাবা, মানে আমার ঘুম আসছিল না। মেয়ের কথা শুনে আরমান হেসে একাকার। চল তোকে ঘুম পাড়িয়ে দিই। না বাবা, লাগবে না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ঠিক ঘুমিয়ে যাব। আরে আর গল্প শুনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। আরমান মেয়েকে নিয়ে বিছানায় যায়, যেতে যেতে বলে, জানিস ছোট থাকতে তুই গল্প না শুনলে কিছুতেই ঘুমাতি না, সে কি বাইরে ছিল তোর। রানী মুচকি এসে বাবার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তার বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প করতে থাকে রাজপুত্র আর রাজকন্যার গল্প। রানী রাজপুত্রের জায়গায় রাজকে কল্পনা করতে করতে চোখ নেতিয়ে আসে। বাবা তো এক জাদুর পরশ, এই ছায়া মাথার ওপর থাকলে সব কিছু খুব মনোরম লাগে, নিজেকে খুব হালকা হালকা লাগে। বাবা নামক জাদুকর হলো দুনিয়ার সবচেয়ে বড় জাদুকরের সেরা। বাবার সাথে ঠিক কারোর তুলনা হয় না। বাবারা প্রতিটা সন্তানের ভালোবাসা হয়। বাবার ছায়া তলে থাকলে চিন্তা ভাবনা কম থাকে, কারণ মাথার ওপর তো বাবা আছেই। আর যদি সেই বৃক্ষটাই ছায়া পাওয়া না যায়, তবে আকাশ সমান চিন্তা মাথায় চেপে বসে। বাবার ছায়া এমন হয়। পরের দিন রানী খুব তাড়াতাড়ি করে কলেজে যায়, কিন্তু কলেজের সময় হয়ে যাচ্ছে, শুষ্ক তো আসছেই না। অবশেষে ক্লাস না অন্য স্যার এসে করিয়ে গেল। রানী ভেবেছে হয়তো স্যার আজ আসবে না। রানী সোজা প্রিন্সিপালের কাছে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, শুষ্ক স্যার আজ আসবে না? না। স্যার একটা কথা। বল রানী। স্যার, আমি কি স্যারের ডিটেলস সম্পর্কে একটু জানতে পারি? রানী তুমি আমার মেয়ের মতো, আমার কলেজে খুব ভালো একটা স্টুডেন্ট, তুমি নিজেও খুব ভালো, সব মিলিয়ে তোমাকে খুব স্নেহ করি আমি চাই না এমন কিছু বলো যা তোমাকে একটু কথা শোনাবো। আশা করি বুঝতে পেরেছো কি বলবা। যাও। জি স্যার, সরি, ভুল হয়ে গিয়েছে। যাও, কাজ আছে আমার। রানী চলে এলো, রাগে কটমট করছে। সেদিন আর ক্লাস করেনি, বাসায় চলে যায়। এর পরের দিনও কলেজে গিয়ে দেখে আজও শুষ্ক কলেজে আসেনি। রানীর রাগ সন্দেহ যেন হিমালয় ছুঁয়েছে। মুখ ভূতা করে আবার বাসায় চলে যায়। ঠিক 3 দিনের মাথায় শুষ্ক কলেজে যায়। প্রিন্সিপালকে সে বলেই গিয়েছিল। রানী তখন সামিয়ার সাথে কথা বলছিল। রানী, তুই এইভাবে কেন বসে আছিস? তো কলেজের এত লোকের সামনে কি নাচবো? না মানে হাসি হাসি মুখে কথা তো বলতে পারিস। তোর মতো পাগল ছাগল আমি? কি জিজ্ঞেস করলাম, তোর মতো কি আমি পাগল ছাগল যে কোনো কারণ ছাড়া বেক্কেলের মতো হাসবো? এইভাবে কথা বলছিস কেন? তোর ভাগ্য ভালো, এখনো যে তোর 28 গোষ্ঠীকে ধুয়ে দেয়নি। স্বামী আর কিছু বলে না, চুপ করে যায়। তা না হলে রানীর বলা শেষই হবে না। রানী বসে বসে মাটির ঘাস উপড়াচ্ছিল। তুই গরু হয়ে গেলি? হোয়াট ননসেন্স! না মানে কখন থেকে ঘাস ওঠাচ্ছিস? এগুলি ভেজে মোমের ভেতর চিকেনের বদলে দিয়ে, তা আবার ভেজে তোর হবু জামাইয়ে খাওয়াবো, সাথে তোর গলার উপর উঠে তোকে গিলাবো। কি? রানী মন খারাপ করে ঘাসে হাত দিতে গিয়ে সামনে তাকাতেই দেখে শুষ্ক কি সুন্দর কলেজের ভেতর আসছে।
রানী আর চিন্তা বা সময় নষ্ট না করে দৌড়ে তার সামনে যায়। কোথায় ছিলেন দুদিন? রানীর কথায় শুষ্ক থেমে একবার তার দিকে তাকায়, পরে কোনো কথা না বলে হাঁটতে থাকে। সে ভালো করেই জানে রানীকে কিছু না বললে সে তার সাথে যেতেই থাকবে। শুষ্ক আপন মনে হাসছে। যেতে যেতে সে নিজের রুমে চলে যায়। আর রানী তো তাকে প্রশ্নের উপর প্রশ্নই অবরণে মুড়িয়ে দিচ্ছে। বকবক করতে করতে এটাও তার খেয়াল নেই যে সে রুমের ভেতর চলে এলো। রানী ভেতরে যেতেই শুষ্ক দরজাটা বন্ধ করে দেয়। এবার রানীর হুঁশ ফিরে ঢোক গিলে বলে, আপনি তো দরজা বন্ধ করলেন কেন? আমি পরে কথা বলবো, ক্লাস শুরু হয়ে যাবে, আমি যাই। রানী তাড়াতাড়ি কথাগুলি বলে দরজার দিকে যেতে চাইলে শুষ্ক তার হাত ধরে পথ আটকে বলে, কোথাও নয়, কোথাও যাওয়া হবে না। এতক্ষণ আর ননসেন্সের মতো ননস্টপ বক বক করছিলে। সো এখন প্রশ্ন করো, শাহজাদির উত্তর দিতে আমি প্রস্তুত। মানে প্রশ্ন করো। না, আমার তো কোনো প্রশ্ন নেই, আমি যাই। রানী আবার যেতে চাইলে রাজ হাত প্রসারিত করে তাকে বাধা দেয়। এবার রানী হয়ে যায়, ঢোক গিলছে আর ঘন ঘন চোখের পাতা ফেলছে। শুষ্ক তার দিকে এগিয়ে যেতে যেতে বলে, তো ইউ সাসপেক্ট মি? মানে? তাহলে প্রশ্নের উপর প্রশ্ন ছুটছো কেন? এমনি। Oh really? Don't you suspect me? But I can see the abuse, doubt in your eyes. Oh সত্যি তুমি আমাকে সন্দেহ করছো না, কিন্তু আমি তোমার চোখে স্পষ্ট সন্দেহ দেখতে পাচ্ছি। কি যাতা বলছেন, আমাকে যেতে দিন। এবার শুষ্ক রানীর কোমর জড়িয়ে টেনে আনে। কি করছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। কেন জানতে চাইবে না আমার আসল পরিচয়? গুলি মারি আপনার পরিচয়, জান বাঁচানো ফরজ কাজ, ছাড়ুন আমায়। রানী শুষ্কের বুকে হাত দিয়ে কিল চড় দিতে থাকে। শুষ্ক মুচকি এসে রানীকে ছেড়ে দেয়। রানী হুড়মুড়ে একটু দূরে গিয়ে পড়ে। শুষ্ক তার হাসিটা ভেতরে রেখে বলে, ওকে দেন ডোন্ট টক অ্যাবাউট দিস অ্যানিমোর। নিজে বাঁচলে বাপের নাম, আর কখনোই বলবো না। রানী আর দেরি না করে শুষ্কের পাশ কাটিয়ে দৌড়ে দরজা খুলে বের হয়ে যায়। শুষ্ক মুচকি হেসে হেসে বলে, প্রেয়সী উইল ইউ রিমেম্বার ইট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন? প্রেয়সী, এটা তুমি বারবার মনে করবে। রানী যেতে যেতেই ভাবতে থাকে, মানুষটার মাঝে সত্যি কিছু একটা আছে, না হলে কি আর এমন করে? কেনই বা বলল পরিচয় জানার কথা? তবে সত্যি কি উনি ওনার পরিচয় গোপন করছে? না হলে কেন এমন কথা বলবে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বিষয়টা ছেড়ে দিলে চলবে না। না, রাতের ঘুম হারাম করার চেয়ে গুটিয়ে দেখা ভালো। শুষ্ক দ্বিতীয় ক্লাসে গিয়ে দেখে রানী নেই। এদিক সেদিক তাকিয়েও তাকে পাওয়া গেল না। সে সামিয়ার কাছে যায়। সামিয়া? জি স্যার। রানী কোথায়? স্যার আপনার সাথে সেই যে গেল, তারপর তো আর এলো না। হোয়াট? স্যার, এরপর থেকে তাকে আর দেখা যায়নি। শুষ্ক ভেবে নিয়েছে হয়তো ভয় পালিয়ে গিয়েছে। ওকে বসো। শুষ্ক ক্লাস শেষে বের হয়ে গেল। রানীকে সারা কলেজে খুঁজেও পাওয়া যায়নি। শুষ্ক গটগট করে কলেজ থেকে বের হয়ে এলো। গাড়ির স্টার্টে এসে চলে যায়। একটা বিশাল বড় বিল্ডিং এর সামনে গাড়ি থামায়। তারপর শুষ্ক বের হয়ে ভেতরে চলে যায়। রানী গাড়ির পেছনের দরজা একটু খুলে উকি দিল। চারপাশটা চোখ বুলিয়ে নিল। দেখে মনে হচ্ছে অফিস টফিস। আসলে সে পেছনে মাল রাখার জায়গায় লুকিয়েছিল। সেখান থেকে একটু বেরিয়ে নিজেই বলতে থাকে, ভাগ্যিস বুদ্ধিটা মাথায় এসেছিল। আর আয়ানটাকেও কি বলে যে ধন্যবাদ দিব, ও না থাকলে তো এখান পর্যন্ত আসতেও পারতাম না। এত আগেই গুহার মাঝে বসে থাকলে দম আটকে কবেই মরে যেতাম। ওকে বললাম বলেই তো ডেভিল রাক্ষস বের হওয়ার সাথে সাথে আমায় মেসেজ করে জানিয়ে দিয়েছে, আর আমি টুক করে ওখানে বসে গেলাম। ডাইনোসরটা টেরও পায়নি। নেহাত আয়ান আমায় পছন্দ করে, না হলে তো বলেই দিত।
ইস, ছেলেটা কি কিউট। রানী মিষ্টি একটা হাসি দেয়, আবার বলে, এটা তো অফিস, কিন্তু লোকটা এখানে কেন আসলো? রানী আশপাশ তাকায়, তারপর উপরে তাকিয়ে নাম দেখে খুব বেশি অবাক হয়। অবাক বলতে ধাক্কা খায় সে। বড় বড় ডিজাইন করা লেখা আছে রাজ কোম্পানি। এখানে এই লোকটা কি করছে? ভেবেই রানীর মন আরো ঝটপাকিয়ে যায়, সন্দেহের মাত্রাও বেড়ে যায়। রানী ভেতরে যাবে কি যাবে না ভাবতে ভাবতেই দেখে শুষ্ক আসছে প্যান্টের পকেটে হাত দিয়ে। 2-3টে লোক তাকে দাঁড়িয়ে আবার সম্মানও দিল। রানী কিছুই বুঝতে পারল না, সময় নষ্ট না করে দৌড়ে আবার পেছনে গিয়ে বসে পড়ল। শুষ্ক অনেক স্পিডে গাড়ি ড্রাইভ করছে, মাঝে মাঝে খুব জোরে জোরে ব্রেক নিচ্ছে। আর রানী ওখান থেকে থেকে জান তার বেহাল হয়ে গিয়েছে, শুষ্ককে খুব বকছে। আরে হাতের শক্তি কেন দিচ্ছে গাড়ির ওপর? এতটা রাক্ষস মানুষ হয় কি করে? নাকি গাড়ি চালাতে জানে না? আল্লাহ জানে। আমার কোমরের হাড় সব ভেঙে তো শলা হয়ে যাচ্ছে রে। আরে গন্ডার গাড়িও থামাচ্ছে না, নিজের জান নিয়ে পালাতে পারলে বাঁচি। আল্লাহ দয়া করো, আরে গন্ডার রে। রানী ঝাঁকি খাচ্ছে আর শুষ্ককে বকছে। বেশ সময় নেওয়ার পর গাড়ি থামলো। রানী একটু হাঁপ ছেড়ে বাঁচলো। ইচ্ছে করছে এখনই এখান থেকে বের হয়ে যেতে, কিন্তু রাক্ষসের মুখের সামনে যদি পড়ে তবে তো একদম ঘিরেই খাবে। তার থেকে না হয় ভালো একটু বসেই থাকা যাক। এই ভেবে রানী চুপ করে মুখে হাত দিয়ে বসে আছে। শুষ্ক গাড়ি পার্ক করে দারোয়ানকে বলল, শাহিদুল, তুই যা তো। কোথায় যাবে স্যার? তুই এক কাজ কর, তুই রেস্টুরেন্টে যা, কি কি লাগবে আমি তোকে ফোনে বলে দেবো। ঠিক আছে স্যার। সাইদুল চলে যায়, শুষ্ক ভেতরে যায়। আসার সময় আমিনা আন্টিকে চলে যেতে বলল। কাল বলেছিল তার মেয়ে অসুস্থতায় পাঠিয়ে দিয়েছে। সাইদুলকে দিয়েও তো খাবার আনতে বলল, এটা দিয়েই চলে যাবে আজ। শুষ্ক চাবি আঙ্গুলের ডগায় ঘোরাতে ঘোরাতে ভেতরে চলে গেল। রানী দরজাটা উঁচু করে দেখে কেউ নেই, কোনো রকম সেখান থেকে বের হয়ে এলো। বিশাল একবারে, চারপাশটা কি সুন্দর, কত গাছ, অনেকটা জায়গায় শুধু গাছের কারণে সবুজ। বিশাল জায়গা জুড়ে গাছপালা, সুন্দর ফুলের বাগান, সামনে বড় একটা পুল যেখানে কি সুন্দর মাছেরা দৌড়াদৌড়ি করছে। পাশে ছোট ছোট কেছের গাছ, বাড়ি তো নয়, যেন বিলাসিতায় ভরপুর। রানী চারপাশটা দেখছে আর অবাক হচ্ছে। পুলের কাছে গিয়ে সেখানে হাত দিলে কিছু মাছ তার আঙ্গুল ঠুকরে দেয়। রানী খিলখিল করে হেসে হাত তুলে নেয়, তারপর মুখে হাত দিয়ে চারপাশে চোখ বুলায়। ভেতরে যাওয়াটা আমার ঠিক হবে নাকি চলে যাব? এতটা জায়গা রাক্ষসের ঝাড়ি খেয়ে এসে এমনি চলে যাব? দূর গিয়ে দেখি না গুহায় কে আছে। কথাগুলি বিড়বিড় করে নিজের সাথে বলেই পা টিপে টিপে রানী ভেতরে চলে গেল। দরজাটা খুলে ভেতরে যায়। ভেতরে গিয়ে আরো অবাক হয়, কি সুন্দর করে সাজানো, কত বিলাসবহুল জিনিস, কি সুন্দর ভেতরটা। রানী ঘুরছে আর দেখছে আর অবাক হচ্ছে। শুষ্ক তখন ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে, লম্বা শাওয়ার নিচ্ছে আর মনে মনে অনেক কিছুই ভাবছে। রানীর সব ঘর দেখতে দেখতে কোনায় এক রুমে চলে যায়। শুষ্কের বিশাল এক ছবি দেয়ালে ঝুলছে, আশেপাশে কত জিনিস। এই রুমটা বেশ পরিপাটি, বেডে কি সুন্দর সাদা চাদর বিছানো, দেয়ালও সাদা, সাথে হালকা রঙের পেন্টিং। রানীর ঘরটা খুব পছন্দ হয়েছে। দেখতে দেখতে রানী বেশ ভেতরে ঢুকে গেছে। ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দটা বন্ধ হয়ে গিয়েছে। দরজা খোলার শব্দে রানী হকচকিয়ে যায়। তাড়াতাড়ি কোনো দিশা না পেয়ে আলমারি খুলে সেখানে ঢোকে। শুষ্ক টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। ভিজে চুল দিয়ে পানি টপ টপ করছে। সদ্য গোসল করে আসায় তার শরীরের শুভ্রতা আরো বেড়ে যাচ্ছে। সামনের চুলের পানি এসে বুক ভিজে যাচ্ছে। রুমের আশপাশ একবার দেখে আলমারির কাছে যায়। আলমারি খুললে রানী গুটি গুটি করে নিচে বসে থাকে। শুষ্কের ভয়ে জড়সড় হয়ে চোখ বন্ধ করে আছে। শুষ্ক নিজের কাপড় খুঁজতে থাকে।
হ্যাঙ্গারগুলি এদিক ওদিক করতে করতে রানীর হাত পেয়ে টেনে নিজের বুকের মাঝে নিয়ে আসে। পা দিয়ে আলমারির দরজাটা বন্ধ করে রানীকে বুকের সাথে মিশিয়ে নেয়। রানী চোখ বন্ধ করে আছে, যেন এই বুঝি রাক্ষসের করার গ্রাসে পড়ল। রানী ভয় শুষ্কের বুকে মুখ লুকিয়ে আছে। শুষ্ক অপলোক রানীকে দেখছে আর মিটমিট করে হাসছে। রানী কিছুক্ষণ বাদে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। শুষ্ককে এইভাবে তাকিয়ে থাকতে দেখতে কি করবে সে ভেবেই পায় না, তবে খুব ভয়ের সাথে লজ্জাও। এভাবে কেউ তাকায় নাকি কারো দিকে? শুষ্ক ঢোক গিলে শুষ্কের দিকে তাকায়। শুষ্কের বুক থেকে নিজেকে দূরে নিয়ে আমতা আমতা করতে থাকে। আসলে আমি না আসছি। রানী দৌড়ে চলে যেতে নিলে শুষ্ক পেছন ফিরে রানীর হাত ধরে তাকে আটকায়। রানী খুব ভয় পেয়ে যায়। রাজ আমার হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে রানীকে, কোমর টেনে আরো কাছে আনে। প্রেয়সী, তাহলে আমার পরিচয়ের টানে চলে এলেই এখান অবধি? আমি আসলে আমার প্রেয়সী মানে মানে তুমি আমার ভালোবাসা। কি সব বলছেন এসব? কি সব নয়, ঠিকই বলছি। আমার পরিচয় জানা এতই দরকার ছিল বুঝি প্রেয়সী? কিসের পরিচয়? শুষ্ক রানীকে ছেড়ে একটু দূরে যায়। রানী দৌড়ে দরজার কাছে গেলে দরজা আর খুলতে পারে না। শুষ্ক মুচকি হেসে পেছন ফিরেই বলে, দ্য কিংডম অফ ইউর ড্রিমস দ্যাট নট ব্যাক সো রাও। তোমার স্বপ্নের রাজ এত কাঁচায় কাজ করে না। মানুষটার কথা শুনে রানী ভীষণ রকম অবাক হয়, ঘন ঘন চোখের পাতা নাড়ে। রানী, লকিং দ্য ডোর। প্লিজ দরজাটা খুলে দিন। প্রমিস আর কোনো দিন আসবো না। আই প্রমিস। রানীর পেছন দিকে মুখ করে রাখা মানুষটা শান্ত গলায় বলে, কেন, তুমি না আমার আসল পরিচয় বের করবে বলে এত কষ্ট করে এখানে এলে? না না, আমি আসলে আমি কখনো এখানে এলাম আমি নিজেই জানি না। কিভাবে এলাম তাও জানি না। প্লিজ দরজাটা আনলক করে দিন, আমি বাসায় যাব। এই রানীর দিকে তাকিয়ে মানুষটা শান্ত গলায় বলে, প্রেয়সী, আমি রাজ চৌধুরী। আমি তোমার সেই স্বপ্নের রাজ, যাকে দেখার জন্য সর্বদা তুমি উদ্বিগ্ন থাকো। আমি তোমার ড্রিম বয়, যাকে সবসময় তুমি স্বপ্নে দেখে আসছো কিন্তু বাস্তবে খুঁজে চলেছো, যার অস্তিত্ব ছিল না তোমার কাছে। সেই আমি আজ তোমার নয়ন গোচরে দাঁড়িয়ে আছি, যাকে একটাবার দেখার জন্য তুমি বেকুল হয়ে থাকো। আমি তোমার সেই রাজ। রানী রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে মানুষটার দিকে। রানী কি বলবে ভেবে পাচ্ছে না, তার মুখের কথাও হারিয়ে গেছে, বিশ্বাস করতেও পারছে না এইটাই তার সেই রাজ। রানীর চোখ বড় বড় করে রাজকে দেখছে। রাস্তার সামনে দাঁড়িয়ে আছে তার থেকেও বেশি লম্বা চড়া একটা মানুষ, টাওয়াল পেঁচিয়ে দীপ্তি তার সামনে দাঁড়িয়ে আছে। জিম বডি, চুলে সদ্য দেওয়া পানির টপটা উপরে পড়ছে, চুল সামনে এলোমেলো হয়ে আছে, বুকের উপর দানা দানা পানি লেগে আছে, লাল ঠোঁটের কোনায় এক অদ্ভুত হাসি, ঘোর লাগানো চোখে তার দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করতে পারছো না আমায়? আপনি? আই এম রাজ, ইয়েস আই এম রাজ চৌধুরী। আর এটা 100% ঠিক নয়, সঠিক। রানী অবাক চোখ নিয়ে রাজের খুব কাছে যায়, পা থেকে মাথা অবধি একবার দেখে নেয়। আপনি সত্যি রাজ চৌধুরী? রাজ মুচকি এসে রানীর হাত ধরে নিয়ে দরজার কাছে যায়, লক অন করে তাকে নিয়ে একটা রুমে যায়। এই রুমটার মাঝে শুধু বড় বড় ছবি। রাজ রানীকে নিয়ে খুব বড় একটা ছবির সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। রানীর দিকে তাকিয়ে মুচকি এসে সেখানে থাকা পর্দাটা সরিয়ে দেয়। রানী অবাক হয়ে দেখছে পেন্টিং করা রাজের ছবি, যেখানে রাজ নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে, সাদা একটা শার্ট গায়ে দেওয়া। রানীর ছানা বড় চোখ নিয়ে ট্যাপ ট্যাপ করে দেখছে, নিচে গোটা গোটা অক্ষরে লেখা রাজ চৌধুরী। সারা ঘরে এমন অনেক ছবি, রাজের এক একটা ছবির দিকে যে কেউ এইভাবেই তাকিয়ে থাকবে। এইগুলি আমার ড্যাড এঁকে গিয়েছিল। জন্মের কয়েক বছর পর মা মারা যায়। ড্যাড সবটা দিয়ে আমায় মানুষ করছে, ছোট থেকে বড় করছে। আমিনা আন্টি আমায় লালন পালন করেছে। ড্যাডও সেই আমাকে এক করে 2 বছর আগে চলে গেল।
এই পেন্টিংগুলি 3-4 বছর আগের। ড্যাড যখন জানলেন ছবি আঁকা মহাপাপ, সেদিন থেকে ছেড়ে দিয়েছিল, আর সেদিনই এই ছবিটা প্রিন্টিং করে শেষ করছিল। রানী মোহনী একটা একটা ছবি দেখছে ঘুরে ঘুরে, আর ছবির মাঝে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। কি নিখুঁত অঙ্কন, শিল্প কৌশল ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। কাম ডিয়ার। রাজ আলতো হাতে রানীকে টেনে তার বেডরুমে নিয়ে গেল। রানী শুধু রাজকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। তার চোখের চাউনি রাজের দিকে স্থির। তাকে নিয়ে রাজ নিজের রুমে গেল। ওয়ালেট থেকে আইডি কার্ডটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, জাস্ট লুক অ্যাট মাই কুইন। রাজের হাত থেকে রানী আইডি কার্ডটা নেয়। সেখানে দেখতে পায় রাজের ছবি, আর নামের জায়গায় স্পষ্ট অক্ষরে লেখা রাজ চৌধুরী। তার মানে এই মানুষটা সত্যি সত্যিই রাজ, তার সেই আকাঙ্ক্ষিত রাজ। তার এখন কি রেট করা উচিত সে বুঝতে পারছে না। পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে, বারবার রাজকে দেখছে। রানীর এই পরিস্থিতি দেখে রাজ মিটিমিটি হাসছে, তারপর বলতে থাকে, তোমার মনে অনেক প্রশ্ন জাগছে তো, আমি এত বড় একজন বিজনেসম্যান হওয়ার পরেও কলেজের টিচার কিভাবে হলাম, কলেজেই কেন গেলাম, আর তোমার সাথে কেন আসতে থাকতাম, তাই তো? রানী চোখের কথা ফেলতে ফেলতে হ্যাঁ সূচক মাথা নাড়ে। আমি একজন টপার বিজনেসম্যান, কিন্তু নট আ টিচার। আসলে আমি প্রফেসর পদে যুক্ত ছিলাম না তোমার কলেজে। আমি প্রিন্সিপালের সাথে শুধু চুক্তি করেছিলাম, দেশের সব স্কুল কলেজে আমি টাকা দিই, তোমাদের কলেজেও দিই। সেই জন্য প্রিন্সিপালও রাজি হয় আমার শর্তে। আর বড় কথা, ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমি অনেক কিছুই দিতে পারি নিজ থেকে। কিছু টিপস তোমাদের দিলে তা ফিউচারে কাজে আসবে তোমাদের। সেই কারণে আমি জাস্ট কিছুদিনের জন্য তোমাদের কলেজে গিয়েছিলাম, আর তোমাদের নিউ প্রফেসর হিসেবে পরিচিত হলাম। রাজের কথা শুনে রানী রাজের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। রাজা এতক্ষণ রানীর দিকে তাকিয়ে কথাগুলো বলেছিল। এবার সে অন্যদিকে মুখ ফিরিয়ে একটু দূরে গিয়ে বলে, এখন মনে মনে ভাবছো আমি কেন এমনটা করলাম, কেন ওই কলেজের পরিচয় গোপন করে গেলাম, এই তো? রানী কিছুই বলতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। রাজের কথার উপর না বলার শক্তিটাও যেন সে হারিয়ে ফেলেছে। রাজ নিজেই আবার বলা শুরু করে, আসলে আমি তোমাকে ঠিক আগেই দেখেছিলাম। আমার মনে তুমি অনেক আগেই জায়গায় করে নিয়েছিলে। তোমাদের কলেজে গেলাম মাত্র 1 মাস হয়েছে, কিন্তু তুমি আমার মনে জায়গায় করে নিয়েছিলে আরও 3 মাস আগে। হ্যাঁ, 3 মাস আগেই আমি তোমার প্রথম দেখেছিলাম একটা বাচ্চাদের স্কুলে। তুমি তখন তাদের চকলেট দিচ্ছিলে, তাদের সাথে খেলছিলে, নাচানাচি করছিলে। তখন তুমি নিজের মাঝে ছিলে না, তোমার মাঝে বাচ্চা আমি একটা সত্তা দেখা দিয়েছিল, আর সেটাই আমার মনটা কেড়ে নেয়। আমি তখন সেই রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম, হঠাৎ এরকম দৃশ্য দেখে আমার চোখ সেখানে আটকে যায়। তোমাকে মনের পিঞ্জরে আটকে নেই, চেয়েছিলাম তোমার সামনে যাব, কিন্তু সেদিন আর কি জন্য যেন পারিনি। রাজ রানীর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, তোমার কারণে আমি খুব বড় একটা ডিল মিস করেছিলাম। রানী তখন রাজের দিকে চোখ আরো বড় বড় করে তাকিয়ে রইল, যেন এই তার চোখ বের হয়ে এলো। রাজ নিজের ব্যালকনিতে চলে গেল, আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, সেদিন তোমাকে দেখতে দেখতে তোমার মাঝে হারিয়ে যেতে যেতে আমি এত ইম্পর্টেন্ট একটা মিটিং মিস করলাম, যার কারণে ডিলটা হলো না। অথচ এটা আমাদের জন্য খুব দরকার ছিল। বিশ্বাস করো, এত কষ্ট করলাম ডিলটার কারণে, বাট সেটা হলো না। তার জন্য আমার বিন্দুমাত্র কষ্ট বা খারাপ লাগেনি। সেই রাতটা তোমার ছবি চোখে নিয়েই কেটেছে আমার। মনে মনে তোমাকে মনের রানী করবো ভেবে নিয়েছিলাম, তোমার ছবি তুলেছিলাম, যার জন্য তোমাকে খুঁজতে আমার একদিনও সময় লাগেনি। আমি আমার গ্যাংয়ের সবচেয়ে কাছের মানুষটাকে ছবিটা পাঠিয়ে দিই, তারা তোমার ডিটেলস আমায় দেয়। রাজের প্রতিটা কথা রানীর দম বন্ধ হওয়ার উপক্রম করছিল। নিঃশ্বাস ফেলারও তার জন্য দায় হয়ে উঠছিল। ক্রমশই দম আটকে আসছিল রানীর। তখন থেকেই আমি তোমায় নজরবন্দি করে রাখি। বলতে গেলে তুমি কখন কি করছো না করছো তার হিসাব রাখতাম। তার 2 দিন পর আরেকটা ডিলের কারণে আমায় আমেরিকা চলে যেতে হয়। সেখানে প্রায় 25 দিনের মতো ছিলাম আমি, কিন্তু একটা সময়ও একটা মুহূর্ত ছিল না তুমি আমার চোখের আড়াল হয়েছো। ঠিক কীভাবে ওই সময় আমি ডিলটা সামলেছি আমিই জানি। এত বড় বড় কাজ করেও আমি কখনো নার্ভাস ফিল করিনি, কিন্তু তুমি মনে থাকায় অনেকটা নার্ভাস ছিলাম। পরে তোমার কথা ভেবেই মনে শক্তি নিয়েছিলাম, ভেবেছি ডিলটা হয়ে গেলে তোমার সামনে যাব, তুমি আমার লাইফে হয়তো একটা আলো। তাই ডিলটা পেয়ে গেলাম। তোমার কারণে যেটা হারিয়েছিলাম তার থেকেও বড় ছিল এই ডিলটা। ডিল হওয়ার পরের দিন আমি চলে এলাম, ততদিন আমি জেনে গিয়েছিলাম রাজ অন্তঃপ্রাণ তুমি। তাই আমি আমার পরিচয় লুকিয়ে তোমার কলেজে গেলাম। যেহেতু তুমি আমায় দেখোনি, ততদিনে আমি জেনে গিয়েছিলাম লোক মুখে আমার নাম শুনেই নাকি তুমি আমাকে প্রাণ হারিয়েছো।
রাজ একটু নিঃশ্বাস নেয়, আবার বলে, হ্যাঁ, রিক মাফিকে আমি মেরেছিলাম। আমার একটা গ্যাং আছে, আর সেই গ্যাংয়ের গ্যাংস্টার আমি। আমার গ্যাংটা কোনো খারাপ কাজ করে না, বরং অসহায় মানুষদের সাহায্য করে। তার জন্য যত টাকা লাগে আমি পে করি, কারণ এত সম্পদ আমাদের বেবির কেন, তার ছেলে মেয়েদেরও লাগবে না। রাজের এই কথা শুনে রানী ভীষণ লজ্জা পায়, গাল লাল হয়ে ওঠে। এই রাস্তার দিকে তাকে মুচকি এসে চোখ টিপে দেয়। রানী লজ্জায় মাথা নিচু করে রাজ বলে, এই কারণেই আমি আমার প্রাইভেসি বজায় রাখতাম। কখনো কোনো ক্যামেরার সামনে যেতাম না, মিডিয়ার সামনে যেতে আমার মোটেও ভালো লাগতো না। আড়াল থেকে আমি আর আমার গ্যাং সবাইকে হেল্প করি। আমাকে অনেক সময় অনেক বাজে লোকের সামনে যেতে হয়, অনেক লোকের সাথে মারামারিতেও যেতে হয়। আমাকে চেনা থাকলে অনেক প্রবলেম হতে পারে, তাই নিজেকে আড়ালে রাখি। তোমার কাছে আড়াল রেখেছিলাম, কিন্তু তুমি সেই আমার পিছু নিয়ে চলেই এলে এখান অবধি। যে আমি রাজকে এত বড় বড় মানুষ হাতের নাগালে পাইনি, সে আমি রাজ নাকি একটা পিচ্চির সামনে। রাজ রানীর দিকে ফিরে মুচকি আসে। রানী তো লজ্জায় লাল হয়ে আছে। রাজ এগিয়ে তার সামনে যায়। ময়লায় তো পুরো ড্রেস শেষ করে দিয়েছো। আলমারিতে আমার শার্ট আছে, আর একটা ট্রাউজার নিয়ে ফ্রেশ হয়ে নাও। কাপড়গুলো আমাকে দিও, আমি ওয়াশিং মেশিনে ওয়াশ করে দেবো। রানী ঠিক কি বলবে না বলবে ভেবে পায় না। এমন লোকও দুনিয়ার বুকে আছে ভেবে রানী খুব অবাক হয়। ঢোক গিলে এই লোক কি না তাকে আগে থেকেই তার আকাঙ্ক্ষিত লোকটাই নাকি তাকে ভালোবাসে? রানী এই অবস্থায় রাজের সামনে থাকতে ইতস্তত বোধ করছে। তাই না পেরে সে আলমারির কাছে চলে যায়। কি নিবে ভেবে পায় না। রাস্তার কাছে যায়, আলমারি থেকে সাদা একটা শার্ট বের করে দেয়, সাথে একটা ট্রাউজার। রানী সেইগুলি নিয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। রাজের সামনে থাকলে বুঝে সে মরেই যাবে টমাটকে। যেমন অবাক হচ্ছে তেমনই লজ্জা পাচ্ছে। লজ্জা যেন লজ্জাপতি রানীর মরণ মুখে উপনীত হয়ে যাবে। এই বুঝি দমটা রাজের সামনেই বের হয়ে যাবে।